হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশ ভার্সনেও পেয়ে যাবে। আজকের ক্লাসে আমি টোটাল তোমাদের 10টা প্রশ্ন আলোচনা করছি, মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন, আর আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কি? পররাষ্ট্রনীতি হলো কোনো রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈদেশিক কূটনীতি পরিচালনার জন্য গৃহীত নীতিমালা ও কৌশল। এটি একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ, আদর্শিক দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত হয়। প্রতিটি দেশ তার ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থা, ঐতিহাসিক অভিজ্ঞতা, সামরিক শক্তি, অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। এবার দেখো, ভারতের পররাষ্ট্রনীতি স্বাধীনতার পর থেকেই পঞ্চশীল নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা শান্তিপূর্ণ সহাবস্থান, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং নিরপেক্ষতার ওপর জোর দেয়। রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী এই নীতিতে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে। উদাহরণস্বরূপ 1991 সালের পর উদারনৈতিক অর্থনৈতিক নীতি গ্রহণের ফলে ভারতের বৈদেশিক নীতিতে বাণিজ্য ও নিয়োগের গুরুত্ব বৃদ্ধি পায়। এইভাবে সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক নিরাপত্তা, শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব এবং বহুপাক্ষিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। দেখো, এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলি। তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। যে 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, সেগুলো 100 ওয়ার্ডসের মধ্যে কিন্তু লিখতে বলা হয়েছে। সেক্ষেত্রে এইরকম লিখবে, ঠিক আছে? যেরকম লেখা তোমরা দেখতে পাচ্ছ এরকম লিখবে, তবে ভালো নম্বর পাবে। নাহলে ফালতু অনেক বড় বেশি লিখলে বা অনেক কম লিখলে নম্বর কিন্তু আসবে না, ঠিক আছে? দেখো, পররাষ্ট্রনীতির নির্ধারকগুলি বিভিন্ন অভ্যন্তরীণ ও বহিরাগত উপাদানের দ্বারা প্রভাবিত হয়। প্রধান নির্ধারকগুলি নিম্নরূপ। প্রথম হচ্ছে, দেখো 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভূগোল ও ভৌগোলিক অবস্থান। কোনো দেশের ভৌগোলিক অবস্থা, প্রতিবেশী দেশগুলির সংখ্যা, প্রাকৃতিক সম্পদ, সামুদ্রিক বন্দর পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে। যেমন ভারতের দীর্ঘ সীমান্ত এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক শক্তি, বাণিজ্যিক স্বার্থ পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ উপাদান। ভারতের ক্ষেত্রে উদারনৈতিক অর্থনৈতিক নীতি গ্রহণের পর থেকে আন্তর্জাতিক বাজার ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, রাজনৈতিক ব্যবস্থা ও আদর্শ। গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারত তার পররাষ্ট্রনীতিতে বহুদলীয় কূটনীতি এবং মানবাধিকারের ওপর গুরুত্ব দেয়। 4 নম্বর হচ্ছে, ঐতিহাসিক অভিজ্ঞতা। উপনিবেশিক শাসনের অভিজ্ঞতা ভারতের পররাষ্ট্রনীতির নিরপেক্ষতা ও আত্মনির্ভরশীলতার আদর্শ গড়ে তুলতে সাহায্য করেছে। 5 নম্বর হচ্ছে, সামরিক শক্তি ও প্রতিরক্ষা কৌশল। প্রতিরক্ষা নীতি ও সামরিক শক্তি পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান নির্ধারক। ভারতের পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় ভারত পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় এবং প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বৈদেশিক নীতিতে প্রভাব ফেলে। তারপর আন্তর্জাতিক সংস্থার ভূমিকা। জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, G20, ব্রিক্স এর মতো আন্তর্জাতিক সংস্থায় ভারতের ভূমিকা তার পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করে। পরের প্রশ্ন আছে, জোট নিরপেক্ষ আন্দোলন কি? এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ PDF নোটস পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে আমাদের PDF নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের একটা বিষয় তোমাদের বলে রাখি, যে তোমরা PDF বলো, PDF এর লিঙ্ক দাও। দেখো, আমাদের একটা টিম চলে, ঠিক আছে? সেই টিমের একটা খরচা আছে। আমাদের কোনো PDF ফ্রিতে দেওয়া হয় না, ঠিক আছে? কোনো PDFই ফ্রিতে অ্যাভেলেবেল নেই, আমাদের PDF পারচেস করতে হয়। তবে তোমাদের আরও একটা বিষয় বলে রাখি, যত প্রশ্ন উত্তর আছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা ভিডিও কিন্তু ইউটিউবে ফ্রিতে পাবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন উত্তর ভিডিও তোমরা কিন্তু ফ্রিতে পাবে, এবং সেগুলো যদি দেখে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব ভালো নম্বর পেয়ে পাস করবে। তবে PDF কিন্তু আমাদের ফ্রিতে দেওয়া হয় না।
জোট নিরপেক্ষ আন্দোলন কি, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। জোট নিরপেক্ষ আন্দোলন হলো 1955 সালে বান্দুং সম্মেলনের মাধ্যমে সূচিত হয় এবং 1961 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত একটি বৈষয়িক আন্দোলন, যা ঠান্ডা যুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র বলতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন দুটি পরস্পর বিরোধী সামরিক জোট যোগ না দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের আদর্শের ধারণ করেছিল। তারপর কি বলা হচ্ছে দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তার নেতৃত্বে ভারত জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করে, যা সাম্রাজ্যবাদ এবং উপনিবেশিক শাসনের বিরুদ্ধে গঠিত হয়েছিল। জোট নিরপেক্ষতার মূল আদর্শ ছিল আন্তর্জাতিক শান্তি বজায় রাখা, সার্বভৌমত্ব রক্ষা করা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি করা। তারপর দেখো, যদিও ঠান্ডা যুদ্ধের অবসানের পর জোট নিরপেক্ষতার প্রাসঙ্গিকতা কিছুটা পরিবর্তিত হয়েছে, তবে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য এটি এখনও গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারত জোট নিরপেক্ষর সদস্য থাকলেও বহুমাত্রিক কূটনীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য শক্তির সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। এবার পরের প্রশ্ন আছে, ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক। দেখো এই প্রশ্নের উত্তর দেখো, ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং বহুস্তরীয়। সোভিয়েত ইউনিয়নের সময় থেকে ভারত রাশিয়ার মধ্যে গভীর রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠেছে। এবার প্রধান ক্ষেত্র সম্পর্কে প্রথম হচ্ছে দেখো রাজনৈতিক সম্পর্ক। 1971 সালে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি দুই দেশের কৌশলগত বন্ধুত্ব মজবুত করে। রাশিয়া ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার দাবিতে সমর্থন করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সামরিক সহযোগিতা। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া প্রধান সরবরাহকারী। SU-30 MKI যুদ্ধবিমান, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেখো এইসব ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের অন্যতম উদাহরণ। তারপর দেখো অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। ভারত ও রাশিয়ার মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাশিয়া থেকে ভারত অপরিশোধিত তেল, সার এবং প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি করছে, আর ভারত রাশিয়াকে ঔষধ, চা এবং তথ্য প্রযুক্তির পরিষেবা সরবরাহ করে। তারপর হচ্ছে জ্বালানি সহযোগিতা। রাশিয়া ভারতের গুরুত্বপূর্ণ জ্বালানির অংশীদার। তারপর দেখো কুলাম পরমাণু প্রকল্পের রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা রয়েছে। তারপর আন্তর্জাতিক সহযোগিতা, ভারত রাশিয়ার ব্রিক্স, ঠিক আছে, ব্রিক্স, তারপরে SCO, G20 একসঙ্গে কাজ করছে এবং বহুপাক্ষিক কূটনৈতিক সহযোগিতা করছে। তারপরে দেখো বর্তমানে যদিও ভারত বহুমুখী কূটনীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশ ও অন্যান্য শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, তবু রাশিয়ার সঙ্গে ঐতিহ্যগত সম্পর্ক অটুট রয়েছে। সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনগুলির মধ্যে ভারত রাশিয়ার সম্পর্ক দৃঢ় রয়েছে। তারপর দেখো 1947 থেকে 64 মধ্যে ভারত আর চীনের মধ্যে যে সম্পর্ক, ভারত ও চীনের সম্পর্ক স্বাধীনতার পর প্রথম দিকে বন্ধুত্বপূর্ণ ছিল, তবে পরে দ্বন্দ্বপূর্ণ হয়ে ওঠে। 1950 সালে চীনের গণপ্রজাতন্ত্র গঠিত হওয়ার পর ভারত একটি কূটনৈতিক স্বীকৃতি দেয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ করে এবং পঞ্চশীল নীতি গ্রহণের মাধ্যমে ভারত চীন সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে। তারপর কি, তবে 1949 সালে দালাই লামা ভারতের আশ্রয় নেওয়া এবং তিব্বত ইস্যুতে চীনের আক্রমণ ভারত চীন সম্পর্কে উত্তেজনার সৃষ্টি করে। 1962 সালে ভারত চীন যুদ্ধ সংগঠিত হয়, যেখানে ভারত পরাজিত হয়। সীমান্ত বিরোধ, তারপরে বিশেষত অরুণাচল প্রদেশ, আস্কাই চীন অঞ্চল নিয়ে দ্বন্দ্ব তীব্র হয়। তারপর দেখো এই সময় ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেও যুদ্ধের পর তার কৌশলগত অবস্থান পরিবর্তিত হয়। চীনের প্রতি অবিশ্বাস বাড়তে থাকে এবং ভারত সামরিক কূটনৈতিক নীতির পরিবর্তন আনে। 1964 সালে নেহরুর মৃত্যু পর্যন্ত ভারত চীন সম্পর্ক টানাপোড়েনে চলতে থাকে এবং যুদ্ধ পরবর্তী সময় উভয় দেশের মধ্যে উত্তেজনা বজায় ছিল। এবার ভারত চীন সম্পর্ক, বর্তমানে ভারত চীন সম্পর্ক, এটা দেখো
বর্তমানে ভারত চীন সম্পর্ক জটিল ও দ্বৈত বৈশিষ্ট্যের। একদিকে দুই দেশ বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়েছে, অন্যদিকে সীমান্ত বিরোধ ও ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান। এখানে কি বলা হচ্ছে দেখো, অর্থনৈতিক সম্পর্ক। চীন ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। ভারত চীন থেকে ইলেকট্রিক পণ্য, মেশিনারি, রাসায়নিক পদার্থ আমদানি করে, তবে বাণিজ্য ঘাটতি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। তারপর কি, সীমান্ত বিরোধ, পরের পয়েন্ট। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ ভারত চীন সম্পর্কের নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। লাদাখ ও অরুণাচল প্রদেশ নিয়ে চীনের অগ্রাসন ভারতকে সামরিক প্রস্তুতি বাড়াতে বাধ্য করেছে। তারপর দেখো কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। চীনের বেল্ট অ্যান্ড রোড দেখো ইনিশিয়েটিভ, যেটাকে বলা হচ্ছে BRI, ও দক্ষিণ এশিয়া তার প্রভাব বৃদ্ধি ভারতকে চিন্তিত করেছে। ভারত QUADর জোটের মাধ্যমে চীন বিরোধী কৌশল গ্রহণ করেছে। তারপরে দেখো কি বলা হচ্ছে, বহুপাক্ষিক সম্পর্ক। উভয় দেশ ব্রিক্স, SCO এবং G20 সদস্য হলেও বৈশ্বিক পরিসরে প্রতিযোগিতা বিদ্যমান। বর্তমানে ভারত চীন সহযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার মিশ্রণ, যেখানে কূটনৈতিক সংলাপ চালিয়ে গেলেও সীমান্ত ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ অমীমাংসিত রয়ে গেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা, পরের প্রশ্ন। ঠান্ডা যুদ্ধের সময় জোট নিরপেক্ষ আন্দোলন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গোষ্ঠী ছিল, যা বড় শক্তিগুলির প্রভাব থেকে মুক্ত থেকে সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করেছিল। তবে বর্তমানে জোট নিরপেক্ষতার ভূমিকা কিছুটা পরিবর্তিত হয়েছে, কিন্তু এটি এখনও প্রাসঙ্গিক। ঠিক আছে, কি প্রাসঙ্গিকতা এখানে লেখা আছে দেখো পয়েন্টগুলোয়। নতুন ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্র আর চীন প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়েছে এবং অনেক দেশ চাপে পড়েছে। তারপর দেখো, জোট নিরপেক্ষ সদস্য দেশগুলি স্বাধীন কূটনীতি বজায় রাখা গুরুত্বপূর্ণ। 2 নম্বর পয়েন্ট, উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষা। জোট নিরপেক্ষ আন্দোলন এখনও উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। 3 হচ্ছে বহুপাক্ষিক কূটনীতি। জাতিসংঘ, WTO এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জোট নিরপেক্ষ দেশগুলির কণ্ঠস্বর বজায় রাখা জরুরি। সামরিক নিরপেক্ষতা। দেখো, অনেক দেশ এখনও সামরিক জোটে যুক্ত না হয়ে বহুমাত্রিক সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করছে। তারপরে কি বলা হচ্ছে, যদিও ভারতের বর্তমান পররাষ্ট্রনীতি বহুমুখী কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে, তবু জোট নিরপেক্ষর ভিত্তি অনুসরণ করে স্বাধীন কূটনীতি বজায় রাখার গুরুত্ব এখনও রয়েছে। তারপরে NPT টিকা, NPT দেখো, এটা দেখো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, অর্থাৎ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, যেটাকে NPT বলা হয়, 1968 সালে স্বাক্ষরিত হয় এবং 1970 পর্যন্ত কার্যকর। এই চুক্তির মূল লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির প্রচার করা। NPTর বৈশিষ্ট্য দেখো, বা প্রধান নীতিগুলি দেখো। অস্ত্র বিস্তার রোধ। যেসব দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করেনি তারা এটি তৈরি করতে পারবে না। তারপর নিরস্ত্রীকরণ। পারমাণবিক অস্ত্রধারী দেশগুলি ধীরে ধীরে তাদের অস্ত্র কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তদারকি করে। ভারতের অবস্থান। ভারত NPT স্বাক্ষর করেনি কারণ এটি মনে করে যে চুক্তিটি পক্ষপাতদুষ্ট। শুধুমাত্র 5টি দেশকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়েছে, যা ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির জন্য অসম ও অন্যায়। ভারত সর্বজনীন নিরস্ত্রীকরণ চায় এবং নিজের নিরাপত্তার স্বার্থে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারপর দেখো, ভারতের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক। ভারত 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা সদস্যের মধ্যে একটি এবং আন্তর্জাতিক শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরে দেখো, ভারত জাতিসংঘের সম্পর্কের প্রধান দিক, সেখানে দিকগুলো দেখো। 1 হচ্ছে শান্তি রক্ষা মিশন, নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের দাবিদার, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। তারপরে দেখো, বৈদেশিক নীতিতে ভূমিকা। এবং শেষ প্রশ্ন, ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক। দেখো, ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাণিজ্য, বিনিয়োগ এবং বিজ্ঞান প্রযুক্তি কৌশলগত সহযোগিতার মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ইউরোপীয় ইউনিয়ন
ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সংস্থার অংশীদার। ভারতে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের মূল দিকগুলি হলো, এবারে মূল দিকগুলো তোমরা দেখে নাও। বাণিজ্য ও বিনিয়োগ, কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য চুক্তি, তারপরে আছে দেখো জলবায়ু ও জ্বালানির সহযোগিতা। এইভাবে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তর দেখো। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো এবারে দেখে নাও। আর আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমরা এখানে 10টি প্রশ্নের উত্তর আছে, সম্পূর্ণ দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। আর আশা করি তোমাদের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি 3 পেপারে এইখানে যে 10টি প্রশ্ন আছে এই 10টি প্রশ্নই তোমাদের 5 নম্বরের জন্য করলে যথেষ্ট। প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে নাও। আর 100 ওয়ার্ডসের মধ্যে তোমাদের লিখতে হবে, সেই ওয়ার্ড লিমিটটা কিন্তু মেনটেন করে এখানে প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য রেডি করা হয়েছে। আমি একটু তাড়াতাড়ি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো মানে পজ করে একটু স্ক্রিনশট করে নেবে। আর পরবর্তী সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব, তার জন্য সঙ্গে থাকো। জানি তোমরা সঙ্গে আছো, না হলে আজকে চ্যানেলটা এতটা গ্রো করতো না। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে।